বন্ধু, এবারে তো আপনি পথে নামুন। শিক্ষা সত্যিই হেরে যাচ্ছে দুর্নীতির কাছে। এ বাংলায় শিক্ষক শিক্ষিকারা রক্তাক্ত। লাইট নিভিয়ে মেট্রো চ্যানেলে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে যে মারের শুরু, আজকে একেবারে চরম পর্যায়ে নিয়ে গেছেন ডাকাত রানী সরকার ও তার চেলা চামুন্ডা এবং গুরু। প্রতিবাদে নামুন বন্ধু, প্রতিবাদে নামুন। সাইরেন বাজিয়ে এবারে মার হলো অকাতরে নির্বিচারে। আপনারা এই আজকে মিছিলে হাঁটছেন, কেন হাঁটছেন, কিসের দাবি? আপনারা জানেন যে গতকাল সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা মূলত দুটো বিষয়, তারা যে পরীক্ষা দিয়েছিল তার ওএমআর শিট প্রকাশ করা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছে, সেই রিভিউ পিটিশনে যারা প্রকৃত যোগ্য চিহ্নিত প্রার্থী আছে তাদের নাম যাতে অতি দ্রুত এসএসসি মারফত সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়, তার দাবিতে যখন তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন উপস্থিত হয়, তখন রাজ্য সরকারের নির্দেশে এবং শাসক দলের দুষ্কৃতি এবং সরকারের যে দলদাস পুলিশ নির্মমভাবে নৃশংসভাবে অকথ্যভাবে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষক বন্ধুদের উপর অত্যাচার নামে নিয়ে আসে, যে ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনো দেখা যায়নি। এই জঘন্য এবং নৃশংস ঘটনার প্রতিবাদে আমাদের সারা রাজ্য জুড়ে একদিকে শিক্ষক শিক্ষিকা শিক্ষকের বন্ধুরা, সে সঙ্গে ছাত্র ছাত্রী সহ পশ্চিমবাংলার সমস্ত গণতন্ত্রের মানুষ এই যোগ্য শিক্ষকরা যে সঙ্গে যারা এইভাবে তাদের উপর নির্মম অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে তার প্রতি ধিক্কার জানিয়ে প্রতিবাদ জানিয়ে আজ মিছিলে সংগঠিত হয়েছে। আমরাও পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন সহ বিভিন্ন গণসংগঠনের যারা আমাদের সদস্য বন্ধুরা আছেন, তৎসহ বিভিন্ন গণতন্ত্র প্রিয় মানুষ সবাইকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি যাতে যোগ্য শিক্ষকরা সসম্মানে বিদ্যালয়ে ফিরে যেতে পারে। আচ্ছা, আপনারা কি রিভিউ পিটিশন করছেন? হ্যাঁ, রিভিউ পিটিশন আমরা করেছি একই দাবিতে। আমাদের দাবি মূলত দাবি 22 লক্ষ যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের ওএমআর শিট প্রকাশ করা, আর সেই সঙ্গে প্রকৃত যোগ্য চিহ্নিত যারা প্রার্থী তাদের নাম দ্রুত আলাদা করে আমার এসএসসির মাধ্যমে সুপ্রিম কোর্টে জমা দেওয়া, এই মূলত দুটো দাবি নিয়ে আমাদের লড়াই চলছে, আন্দোলন চলবে। আমরা পেয়েছি এই মুহূর্তে আন্দোলন থেকে ফিরে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে মহাশয়কে। তার কাছে প্রথম প্রশ্ন, এই যে বর্তমান চাকরি চুরি, এ ব্যাপারে একজন ছাত্রনেতা হিসেবে আপনার কি অনুভূতি? 22 লক্ষ ছেলেমেয়ে তারা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 26,000 এনলিস্টেড হয়েছিল চাকরি করবার ক্ষেত্রে। তারা 10 বছর চাকরি করলো, স্কুলে স্কুলে মানে সমাজ গড়ার কারিগর হিসেবে তারা কাজ করলো। তারপর হঠাৎ করে একদিন যেহেতু তৃণমূল চুরি করেছে, সরকার অযোগ্য, সরকার যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ পদ্ধতিতে চাকরি দিতে পারেনি, সেই অযোগ্যতার জন্য যোগ্য শিক্ষক যারা তারা তাদের চাকরি হারিয়ে বসল। সরকার তারপর থেকে কোনো রকম মানবিক দৃষ্টিভঙ্গিতে এই পুরো বিষয়টাকে দেখছে না। কোনো রিভিউ পিটিশন, কোনো কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে করা হয়নি। সরকার বরং যেটা চেষ্টা করছে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে গন্ডায় গন্ডায় উকিল পুষে তাদেরকে সুপ্রিম কোর্ট পাঠিয়ে নিজের ক্যাবিনেটটাকে রক্ষা করবার।
যোগ্য অযোগ্য তালিকা আলাদা করলেই এই সমস্যার মীমাংসা হতে পারে। যোগ্য শিক্ষকরা তারা তাদের চাকরি ফেরত পেতে পারে এবং সেটা করতেই হবে, কারণ যারা যোগ্য তারা কেন হচ্ছে যে বারবার এই হেনস্থার মুখোমুখি হবে? যারা একবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে তাদের কতবার জীবনে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে যেতে হবে শুধুমাত্র সরকারের অযোগ্যতার জন্য? ইমিডিয়েট যোগ্য অযোগ্য তালিকা আলাদা তালিকা, ফ্রেশ তালিকা প্রকাশ করা দরকার এবং সেটা প্রকাশ করতে গেলে ওএমআর শিটগুলো খুঁজে বার করতে হবে। 22 লক্ষ ওএমআর শিট আছে, এই 22 লক্ষ ওএমআর শিট কোথায় আছে? আমরা কমিশনে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এই 22 লক্ষ ওএমআর শিট দিয়ে কি ঝালমুড়ির ঠোঙা বানানো হলো? এই ওএমআর শিটগুলো গেল কোথায়? এই ওএমআর শিটের স্ক্যান্ড কপি অথবা এই ওএমআর শিটের মিরর ইমেজ, যে কোনো ধরনের ডিজিটাল ডকুমেন্ট, সেটা ওয়েবসাইটে সবার সামনে আসুক, পাবলিক ডোমেনে আসুক, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। 8,000কে মেনে নিলেই যদি অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, তাহলে কিন্তু বাকি 18,000-এর চাকরি যেত না, এটা যেমন পরিষ্কার। এখন যে অবস্থা, আপনারা কি মনে করেন যে সরকার যদি ওএমআর শিট প্রকাশ করে তাহলে বাকিদের চাকরি সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিতে পারে? ওএমআর শিটটা হচ্ছে যে প্রথম ধাপ। ওই ওএমআর শিটটা যোগ্য অযোগ্য আলাদা করার একটা প্রক্রিয়ার শুরুয়াত আর কি, এবং পরবর্তীতে রিভিউ পিটিশন করতে হবে সরকারকে। রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টে এই হলফনামা সরকারকে দিতে হবে যে এই হচ্ছে যোগ্যদের তালিকা, আমি খুঁজে বার করেছি, দেখুন। এই প্রক্রিয়ায় যদি সরকার যায় তবেই কেবলমাত্র হচ্ছে যে এই চাকরি ফেরার যে উপায়, যে দরজা, সেই দরজাগুলো ওপেন হতে পারে, কিন্তু সরকার তা করছে না। আমাদের রাজ্যের মাটিতে এই জিনিস কোনোদিন দেখেছি আমরা যে শিক্ষকদেরকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে? এর আগেও হয়েছে, কসবায় ডিআই অফিসের বাইরে একই জিনিস আমরা দেখেছি, এবং গতকাল বিকাশ ভবনের বাইরেও একই ঘটনা আমরা দেখতে পেলাম। আপনারা 60-এর দশকে শিক্ষক আন্দোলন জানিয়ে 1 টাকা বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকরা রাস্তায় নামতে বিধানচন্দ্র রায় বলেছিলেন মাস্টারমশাইরা রাস্তায় নেমেছেন। এখন আর মাস্টারমশাই নয়, আমরা দেখে যাচ্ছি প্যারা টিচারদের আন্দোলন থেকে, ভোকেশনালের আন্দোলন থেকে, তারপরে হচ্ছে 14 টেটের আন্দোলন থেকে, সবকে একবারে নির্বিচারে পুলিশ দিয়ে মারা হয়েছে, এবং তখন এই চাকরি প্রার্থীরাই কিন্তু নিশ্চুপ ছিলেন। আর এই যে চাকরি প্রার্থীদের আন্দোলন, শিক্ষক সমাজ, ছাত্র সমাজ এক হলো, সাধারণ মানুষের ইনভলভমেন্ট কিন্তু সেরকম হয়নি। এ ব্যাপারে আপনার কি মতামত? না, ঠিক তা নয়। আসলে সরকার যেটা চাইছে সেটা হলো ওরা যেমন খুশি চুরিচামারি করে যাবে, যেমন খুশি দুর্নীতি করে যাবে, এবং কেউ কোনো কথা বলতে পারবে না। একটা পুলিশ রাষ্ট্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পুলিশরা, এই যে পুলিশের চাকরিতেও তো দুর্নীতি হয়েছে। পুলিশের চাকরিতে ফাঁকা শূন্য পদ কত পড়ে আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা কলকাতা পুলিশ হোক, মানে লালবাজার হোক, খবর নিলেই জানা যাবে। আরটিআই করলেই সেই তথ্য বাইরে চলে আসবে। একাধিক ফাঁকা শূন্য পদ পড়ে রয়েছে, এবং গোটা পুলিশের প্রশাসনিক ব্যবস্থাটাকে মানে প্রকৃত পুলিশের হাত থেকে সরিয়ে নিয়ে সিভিক পুলিশের হাতে তুলে দিয়েছে এই রাজ্যের সরকার। এবং একই সাথে এই গোটা প্রশাসনকে নামানো হচ্ছে নিজেদের প্রোটেকশনের জন্য। পুলিশের কাজ কি? চোর ধরা, নাকি হচ্ছে যে যারা চুরি করলো, যাদের থেকে চুরি করলো, যাদের চাকরি চুরি করলো, সেই শিক্ষকদের পেটানো? এই প্রশ্নটা এই মুহূর্তে সবার আগে হচ্ছে যে উঠে আসছে। পুলিশের কাজ আইন শৃঙ্খলার তাকে ঠিক রাখা, নিরাপত্তা সুনিশ্চিত করা। বাংলার মানুষ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। সেইখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ধ্বংস করতে থাকে দিনের পর দিন। গতকাল রাতে পুলিশের ভূমিকা ছিল গুন্ডাদের ভূমিকা। রাস্তার ছেনমস্তানদের যে ভূমিকা হয়, তৃণমূলের সিন্ডিকেট মাস্টারদের যে ভূমিকা হয়, গতকাল বিকাশ ভবনের বাইরে পুলিশ ঠিক সেই ভূমিকা নিয়েছে। এবং তার আগেও যে তুমি বললে যে এই টেট, ভোকেশনাল, এসএলএসটি, যে কটা আন্দোলন, মইদুল মিদ্দাকে কারা মেরেছে? মইদুল মিদ্দাকে তো এই পুলিশই মেরেছে। মইদুল মিদ্দা রাস্তায় নেমেছিল একটা চাকরির জন্য, টোটো চালাতো, কিন্তু যোগ্যতা ছিল, পড়াশোনা করেছিল, একটা চাকরি চাইতে গেছিল, তাকে পিটিয়ে খুন করেছে। সুদীপ্ত গুপ্ত রাস্তায় নেমেছিল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের জন্য, ক্যাম্পাসের ভেতর যাতে ছেলেমেয়েরা মুক্ত চিন্তার প্রসার ঘটে, গণতান্ত্রিক কণ্ঠস্বরের যাতে আওয়াজ গড়ে তোলা যায়, তার জন্য, পঠন পাঠনের পরিবেশ আনার জন্য সুদীপ্ত গুপ্তকে পিটিয়ে এই পুলিশই খুন করেছে। আর একই রকমভাবে গতকাল এই পুলিশ এখন ক্রিমিনালের ভূমিকা পালন করছে। তৃণমূল এমনই একটি বিষ, যে বিষ পুলিশের শরীরে ইনজেক্টেড হয়েছে এমনভাবে যে সেই পুলিশ, এই বাংলার পুলিশ যাদের সাথে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হতো,
সেই পুলিশ আজ একেবারে জাগ্রত ক্রিমিনালে পরিণত হয়েছে। সুপারদেরকে জেলায় জেলায় বসানো হয় যাতে অভিষেক ব্যানার্জির সমস্ত নোটের বান্ডিল ভরা গাড়ি গ্রিন করিডোর করে এক জেলা থেকে আরেক জেলায় পৌঁছে যেতে পারে। এসব তো সবাই জানে। একেবারে শেষ প্রশ্ন, এই যে টেন্টেড 8,500, এই টেন্টেডরাই কিন্তু এখন এদের আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্যে এই যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলনে মিশে যাচ্ছে। কিন্তু কে কাকে টাকা দিয়েছে, কে চোর, সেটা কিন্তু ছাত্রদের একটা ভূমিকা হওয়া উচিত। এই টেন্টেডদের কাছ থেকে কাকে টাকা দিয়েছে এটা ওরা বের করা। 1 নম্বর হচ্ছে এই টেন্টেড কারা, 8,000 টেন্টেড এইটুকু সুপ্রিম কোর্ট বলেছে। তো এই 8,000-এর নাম কি, এই 8,000 কারা কারা, সেইটা সুপ্রিম কোর্টের কাছেও নেই, সেটা জানে কেবলমাত্র সরকার। না, ওই সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছিল, হাইকোর্ট যে রায় দিয়েছিল নাম ধরে লিস্টেড যাদের বেতন বন্ধ হয়েছিল, সেই রায়ের পরে সেই রায়কে আবার রিভিউ করে সেই রায় সুপ্রিম কোর্টে গিয়ে আর সেটা মানে টেকেনি হাইকোর্টের সেই রায়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ছাত্ররা ওইরকমভাবে কাউকে দেখে সেটা বলতে পারে না, সেটা মানে একটা অনুমানের ভিত্তিতে সেটা হয়। কিন্তু সবথেকে বড় সমস্যা এখানে যেটা, বাবা মায়েরা, অভিভাবকরা তারা অনেক একটা সংশয়ের বাতাবরণের মধ্যে পড়েছে, মানে একটা অনাস্থা, একটা অবিশ্বাস শিক্ষকদের প্রতি তাদের তৈরি হচ্ছে। এখন যে সমস্ত পরিবারের মানুষজনেরা তারা নিজেদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছে পড়বার জন্য, তারা নিজেরা এ বিষয়ে মানে কনফিডেন্ট থাকতে পারছেন না যে স্কুলে যার কাছে গিয়ে ছেলেটা বা মেয়েটা পড়াশুনো করছে সে আদৌ যোগ্য নাকি অযোগ্য শিক্ষক। অতএব এই যে একটা মানে ছাত্র শিক্ষক বা অভিভাবক এবং শিক্ষকদের সম্পর্কের মধ্যে যে একটা সন্দেহের জায়গা তৈরি হয়ে গেল, এইটা কিন্তু বাংলার শিক্ষা ব্যবস্থাকে একটা মানে মানে প্রলংড একটা অবক্ষয়ের মধ্যে নিয়ে যাবে আরও বেশি করে। সেই জায়গাটাতে ইমিডিয়েট এই সমাধান সূত্র বার করা এই কারণে আরও বেশি জরুরি। এতে ড্রপ আউট বাড়বে, ছেলে মেয়েদের আগ্রহ কমে যাবে পড়াশোনার প্রতি, বাবা মায়েদের আগ্রহ কমছে প্রতিদিন পড়াশোনা মানে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর দিকে নিয়ে যাওয়ার প্রশ্নে, যে কারণে ড্রপ আউট বাড়ছে, যে কারণে বাল্যবিবাহ বাড়ছে, যে কারণে শিশু শ্রম বাড়ছে, যে কারণে পরিযায়ী শ্রম বাড়ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ক্রমশ কমছে। 2011 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল যে সংখ্যক ছেলেমেয়ে, তার অর্ধেক সংখ্যক ছেলেমেয়ে এই গত বছর মানে এই শিক্ষাবর্ষে আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। মানে ক্রমশ কমছে, এটা প্রত্যেক বছর মানে প্রতি বছরটা ট্যালি করলেই বোঝা যাবে যে ক্রমশ কমছে। এই ড্রপ আউট সমস্যাটাকেও কিন্তু আরও বেশি জাগার দেবে, আরও বেশি ক্যাটালাইজ করবে এই শিক্ষকের অভাব। ক্যাম্পাসে সাবজেক্ট টিচার নেই স্কুলগুলোতে। এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে দ্রুত এর সমাধান সূত্র বার করাটা দরকার। এবং সবার আগে তো এই সমাধান সূত্র বার করতে গেলে তো আগে একটা মানে মানুষ হতে হবে। এই সরকার তো মানুষের মতন ব্যবহার করছে না। এই সরকারকে দেখে তো মনে হচ্ছে না যে এটা কোনো মানুষের সরকার। মা মাটি মানুষের সরকার বলে এসছিল, এখন মাও গেছে মাটিও গেছে। এখন যে মানুষটুকু সেটাও মানে সেইটুকু যোগ্যতাও এই সরকারটার আর নেই যে তারা নিজেদেরকে মানুষ বলে প্রতিপন্ন করবে, যেভাবে আক্রমণ করছে শিক্ষকদের উপর।